নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহ পরবর্তীতে আর এই মুহূর্তে ডিলিমিটেশন বিলটা আনবেনই না, তেমন একটা খবর উঠে আসছে। আপনাদেরকে এর আগেই জানিয়েছিলাম যে অমিত শাহ, নীতিন নবীন এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা তিনজন একটা বৈঠক করেছেন এবং সেটা হয়েছে নরেন্দ্র মোদীর বাড়িতেই। এবং বৈঠকটা সম্পূর্ণ এই মুহূর্তে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি তার থেকেও গুরুত্বপূর্ণ। তার কারণটা কি? আপনারা ভাববেন হয়তো যে সোনাম ওয়াংচুক যে অনশন করছেন সেই সমস্ত নিয়ে বৈঠক করছেন তারা, কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে যে কাকে কোন মন্ত্রক দেয়া হবে, ক্যাবিনেটের বিস্তার হবে, সেই সম্বন্ধে বৈঠক হয়েছিল, তেমন আমরা জানতে পারছিলাম। কিন্তু এখন আরো গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা এসেছি যে এই মুহূর্তে ডিলিমিটেশন বিল কিংবা ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেই বিলটা আনা হবে কিনা সেটাকে নিয়েও আলোচনা হয়েছে। এবং সেই বৈঠক থেকে যা উঠে আসছে সেটা অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে মোদী সরকার কোথাও গিয়ে নিজেদের যে একদম অপ্রতিরোধ গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেখান থেকে কিন্তু একটু হলেও ধাক্কা খেয়ে পিছিয়ে আসছে। তার কারণ আপনাদেরকে একটু বলি। এই মুহূর্তে আপনারা জানেন যে 360 সংখ্যাটায় পৌঁছাতে হবে যে কোনো ধরনের সংবিধান সংশোধন করতে গেলে। এবং তাদের যে দুটো বিল এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা ডিলিমিটেশন অর্থাৎ সংসদের সংখ্যা বাড়ানো, প্রত্যেকটা রাজ্যের যে সংসদ সংখ্যা রয়েছে সেটাকে বাড়ানো, এবং তার সঙ্গে আরেকটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ লোকসভা এবং রাজ্যের যে বিধানসভার ভোট সেটা একসাথে হবে। কিন্তু সেই দুটো বিল আনার ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে, এবং সংবিধান সংশোধন করতে গেলে যে নাম্বার লাগবে সেটা 543-এর মধ্যে 2/3 অর্থাৎ 360। কিন্তু তাদের সম্পূর্ণ মিলিয়ে এই মুহূর্তে 319-এ গিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। যদিও আমরা এখনো পর্যন্ত কিন্তু কনফার্মেশন ওম বিড়লার কাছ থেকে পাইনি যে যারা এনডিএ কে সমর্থন করবেন বলে আপিল করেছেন তাদেরকে ওম বিড়লা একদম সরাসরি পারমিশন দিয়েছেন, সেটা আমরা পাইনি দেখতে। তার কারণ বিভিন্ন কিছু রয়েছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই গিয়ে একদম তাদেরকে ডিসকোয়ালিফাই করার জন্য পিটিশন জমা দিয়েছে। অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র এরা গিয়েছিলেন এবং ওম বিড়লার সঙ্গে দেখা করে তারা বলেছেন যে তৃণমূল কংগ্রেস দলের যে সংবিধান সেটা অনুযায়ী কিন্তু এরা দল ছেড়ে যেতে পারেন না, এবং দল ছেড়ে যদি যান তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে এমপিশিপ সেটা ডিসকোয়ালিফাই হবে, এবং ডিসকোয়ালিফাই হয়ে তারা পরবর্তীতে অন্য দল থেকে জিতে আসুন, তাতে কোনো অসুবিধা নেই। এবং তারপর থেকে আপনারা দেখুন যে রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু একই পদ্ধতিতে একদম সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াই কিংবা সুখেন্দু শেখর রায় কিংবা কোয়েল মল্লিক প্রত্যেকেই একদম ইস্তফা দিচ্ছেন। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু ওম বিড়লা যে একদম কনফার্মেশন দেবেন এবং তারা একদম এনডিএ তে মার্জ করে যাবেন, এইটা একদম সঠিক নয়। উদ্ধব ঠাকরে দলের ক্ষেত্রেও তাই। কিন্তু মূল প্রসঙ্গ আজকের যেটাই প্রতিবেদনের সেটা হচ্ছে যে অমিত শাহ কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু হোঁচট খাচ্ছেন এবং ধাক্কা খেয়ে তিনি বুঝতে পারছেন যে 360-এ পৌঁছাতে গেলে এখনো পর্যন্ত 41 সংখ্যাটা তার লাগবে, এবং 41 জন এমপি জোগাড় করার যে প্রেক্ষিতটা সেটা কোনোভাবেই হচ্ছে না। তার কারণটা কি? আপনারা বলবেন যে এই সামগ্রিক বিষয়টাকে একদম যদি অঙ্কের হিসেবটা না মেলে তাহলে কি অমিত শাহ এই সম্পূর্ণ প্ল্যানটাতে নামতেন? অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু জায়গাটায় আটকাচ্ছে সবচেয়ে গুরুতর ভাবে যে প্রত্যেকটা দলই কিন্তু এই মুহূর্তে যেভাবে রাম মন্দিরের বিষয় চর্চা শুরু করেছে এবং অবশ্যই সোনাম ওয়াংচুকের বিষয়ে চর্চা শুরু করেছে এবং তাদের পাশে দাঁড়াচ্ছে, তাতে কিন্তু যে সম্পূর্ণ যে ডিলিমিটেশন বিল সেটা আনলেই প্রত্যেকটা অপোজিশন পার্টি যারা সমর্থন করার কথা চলছিল যাদের, তারা যে সমর্থনটা শেষ পর্যন্ত করবে তেমন কিন্তু আর এই বিষয়টা নেই। এবং তাই জন্য মনসুন সেশনে অন্তত ডিলিমিটেশন বিল কিংবা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল সেগুলো কিন্তু আসবে না। এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে এপ্রিল মাসের 17 তারিখ সংসদে একটা স্পেশাল অধিবেশন বসলো, এবং স্পেশাল অধিবেশনটাই আমরা দেখতে পেলাম যে 12 বছরে প্রথমবার মোদী সরকারের কিন্তু বিল যতগুলো আনলো তারা সেগুলো ভোটাভুটির মাধ্যমে সম্পূর্ণ পড়ে গেল। তো সেই ক্ষেত্রে আবারও যদি একদম 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে আবার বিল নিয়ে আসা হয় এবং সেগুলো আবারও পড়ে যায়, অর্থাৎ ভোটের মাধ্যমে হেরে যান তারা, তাহলে সেই ক্ষেত্রে তাদের মুখ রক্ষা হবে না, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং অন্যদিকে এই মুহূর্তে কিন্তু ডিএমকে তাদের পক্ষ থেকে যে 22 জন সাংসদ দিয়ে এই সমর্থন করবেন তেমন একটা প্রেক্ষিত তৈরি হচ্ছিল, সেটাও যে আর হবে না। সেটা আমরা দুটো ঘটনার মাধ্যমে বুঝতে পারি। কিভাবে? এসআইআর সংক্রান্ত বিষয়ে একটা চিঠি লিখেছে
একদম ইন্ডিয়া অ্যালায়েন্স, তাতে ডিএমকে 22 জন সাংসদই সই করেছে, সেটা একটা জায়গা। এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গেই তারা এখনো আছে, তেমন একটা তারা প্রেক্ষিত এটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, সেটা একটা জায়গায়। অন্যদিকে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সোনাম ওয়াংচুক অনশন করছেন, সেই সোনাম ওয়াংচুকের মঞ্চে একদম উপস্থিত থেকে কিন্তু সরাসরি ডিএমকে এর এমপি তিনি সলিডারিটি দেখিয়ে গিয়েছেন এবং তিনি বক্তব্য রেখেছেন মোদী সরকারের বিরুদ্ধে। সুতরাং এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু একটা বিষয় অন্তত স্পষ্ট, যে এখন সংসদে এই ধরনের কোনো বিল আনলে মোদী সরকার কোনো মতেই তাদের যে একদম ডিজায়ার্ড সংখ্যাটা, ডিজায়ার্ড যে নাম্বারটা, সেটা 360-এ তারা পৌঁছাতে পারবে না। এবং 360-এ যদি পৌঁছাতে না পারে তাহলে এই বিলটা এনেও খুব একটা লাভ হবে না। তাই সেই জায়গা থেকেই এই মুহূর্তে যা খবর, একদম নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং নীতিন নবীন তারা কিন্তু একদম একসাথে বসে ঠিক করেছেন যে এই মুহূর্তে নতুন যে বিলগুলো আনার কথা চলছিল সেগুলো তারা আনবেন না। এমনকি আরেকটা বিলের কথা আপনাদেরকে জানিয়েছিলাম, যেটা এর আগে 2025 সালে আনা হয়েছিল, যে একজন ব্যক্তি তিনি যদি রাজ্যের বা কেন্দ্রের মন্ত্রী হন, ইভেন ইনক্লুডিং প্রধানমন্ত্রী এবং যে কোনো রাজ্যের চিফ মিনিস্টার, তারা যদি জেলে থাকেন এবং 30 দিন একটানা জেলে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার মন্ত্রিত্বটা অটোমেটিক্যালি চলে যাবে। তো সেই বিলটার কিন্তু আনার কথা ছিল এই মনসুন সেশনের ক্ষেত্রেই, সেটাও আনা হবে না এই মুহূর্তে, তেমনই কিন্তু প্রেক্ষাপট তৈরি হয়েছে। অন্যদিকে বিরোধীরা কিন্তু এককাট্টা হয়ে বারংবার বৈঠকে বসছেন এবং বিরোধী দলগুলোর বিভিন্ন যে প্রতিনিধি, তারা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো টপিকের ওপর জোর দিতে চান, আগামী 20 জুলাই থেকে যে সংসদ শুরু হচ্ছে, সেখানে রাম মন্দির ইস্যুটা কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর করছে। সেই রাম মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যন্ত কিন্তু একদম সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যাতে সুরক্ষিত রাখা হয়, পরবর্তীতে সেগুলো চেক করা হবে। তাই সেই জায়গা থেকে রাম মন্দির ইস্যুটা যেমন একটা বড়সড় জ্বলন্ত ফ্যাক্টর, ঠিক তেমন ভাবেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে একদম সোনাম ওয়াংচুকের পাশে প্রায় সমস্ত বিরোধী দল তারা কিন্তু দাঁড়িয়েছে। সেটা হতে পারে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সেটা হতে পারে একদম ডিম্পল ইয়াদব সমাজবাদী পার্টির পক্ষ থেকে ধর্মেন্দ্র ইয়াদব, ডিম্পল ইয়াদবের সঙ্গে গিয়েছিল অখিলেশ যাদবের ভাই এবং এমপি একজন। তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি কংগ্রেসের পক্ষ থেকে বয়ান জারি করা হয়েছে, কংগ্রেসের এমপি সেখানে গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র সেখানে গিয়েছিলেন, একদম সশরীরে বক্তব্য রেখেছেন আমরা দেখতে পেয়েছি। এছাড়াও অবশ্যই সিপিআইএম পার্টি, তাদের পক্ষ থেকে প্রথম থেকে এটা সমর্থন করা হয়েছে। পশ্চিমবঙ্গের তরফ থেকে মোহাম্মদ সেলিম গিয়েছিলেন, কিংবা একদম কেন্দ্রীয় সম্পাদক এম এ বেবি বা বৃন্দা কারাতদের মতো নেতৃত্ব সেখানে গিয়েছিলেন। তো সম্পূর্ণটা মিলিয়ে এই বিষয়গুলো যে একদম সরাসরি সংসদ শুরুর পরে উঠে আসবেই বিরোধীদের তরফ থেকে, অন্তত বিরোধীদের যারা সাংসদ রয়েছেন তাদের তরফ থেকে, সেটা যেমন একটা ফ্যাক্টর। অন্যদিকে আরেকটা ফ্যাক্টর কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে কাজ করছে, যেটা ওম বিড়লা শেষ পর্যন্ত এদেরকে যারা অ্যাপ্লাই করেছেন যে আমরা এনডিএর দিকে চলে যেতে চাই, যে 26 জন, একদম মহারাষ্ট্রের শিবসেনার তরফ থেকে 6 জন এবং এদিক থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কিংবা একদম বলা যেতে পারে এনসিপিআই তাদের তরফ থেকে 20 জন। তো এই বিষয়টাকে সম্পূর্ণ একদম ক্যালকুলেটেড হবে, এনডিএ এর দিকে পারমিশন কি দিতে পারবেন ওম বিড়লা, তার কারণ ইতিমধ্যেই কিন্তু তাদের যে ডিসকোয়ালিফিকেশন, তাদের ডিসকোয়ালিফাই করার জন্য অ্যাপিল, সেটাও জমা পড়েছে। অর্থাৎ একদম উদ্ধব ঠাকরে তার দলের পক্ষ থেকেও যেমন গিয়ে দেখা করা হয়েছে ওম বিড়লার সঙ্গে, ঠিক তেমন ভাবেই আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস তার দলের পক্ষ থেকেও কিন্তু তারা গিয়েছেন এবং সংবিধান হাতে নিয়ে, সংবিধানের উপধারা দেখিয়ে কিন্তু 10 নম্বর শিডিউলে কি লেখা আছে সেটা দেখিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করেছেন। তাই ওম বিড়লা কোনো ধরনের কোনো কনফার্মেশন এখনো যখন দিতে পারেননি, 319 সংখ্যাটাও যখন কনফার্মড হয়নি, 293-টাই এখনো পর্যন্ত এনডিএ দাঁড়িয়ে রয়েছে একদম 20 জুলাই সংসদ শুরুর ঠিক দুদিন আগে। সেই জায়গা থেকেই কিন্তু একদম সরাসরি এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে কোনোভাবেই কোনো বিল আর তারা আনবেন না, অন্তত মনসুন সেশনটাতে, অন্তত মনসুন সেশনটা যতদিন চলবে সেই জায়গায়। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু পাল্লা ভারী যদি বলা যায় তাহলে সেটা বিরোধীদের দিকে। অনেকগুলো ইস্যু রয়েছে, সেটা ইথানল মিশ্রিত পেট্রোল হতে পারে, তার প্রেক্ষিতে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে সেটা হতে পারে,
একদম আমাদের দেশের 3 জন জওয়ান একদম নৌসেনা তারা মারা গিয়েছেন আমেরিকার দ্বারা অ্যাটাকের ফলে, সেটা হতে পারে। অপারেশন সিন্দুরে 6 জন আমাদের দেশের সৈনিক তারা মারা গিয়েছিলেন, সেই খবরটাকে রাজনাথ সিং চেপে গিয়েছিলেন, সেটা হতে পারে। এছাড়া বর্তমান যে ইস্যুগুলো, একদম রাম মন্দিরে তহবিল তছরূপ কিংবা একদম সরাসরি সোনাম ওয়াংচুকের যে অনশন, সেই সম্পূর্ণ বিষয়টাই কিন্তু এই মুহূর্তে একদম গুরুতর হয়ে উঠতে পারে। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো যে সংসদ কবে শুরু হচ্ছে এবং সংসদে শুরু হওয়ার পরবর্তীতে কি কি জায়গাগুলো উঠে আসছে বিরোধীর তরফ থেকে। আপনারা অবশ্যই প্রতিবার যেমন সংসদ চলার সময় আমাদের চ্যানেলে নজর রাখেন, অত্যন্ত ভালো আপনারা দেখেন, সেই সময়টা ভিউয়ারশিপ থাকে, তো সেইটা আপনারা এবারেও মেনটেন করবেন। আমরা প্রতিদিন সংসদের খবর, প্রতিনিয়ত আপনাদের প্রতি ঘন্টার খবর একদম আমরা আপনাদের জানাই। তো সেটা আমরা আশা করব আপনারা তাকিয়ে থাকবেন আমাদের দিকে, আমাদের চ্যানেলের দিকে, এবং অবশ্যই এই খবর কেমন লাগলো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।